ইরানের ইউরেনিয়াম কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের, ইউরেনিয়ামে কোনো ছাড় দেওয়া হবে না, কড়া হুঁশিয়ারি ইরানের সর্বোচ্চ নেতার। পাকিস্তান প্রতিনিধিদের এবারের সফরে শান্তি চুক্তিতে যাবে ইরান? বন্দর আব্বাসে কি ঘটছে? কেন ঘুমহীন রাত কাটাচ্ছে বাসিন্দারা? সৌদি আরবের রুক্ষ মরুভূমিতে বিশাল সমুদ্র, কোন শহরের বাসিন্দারা সাক্ষী হলো এই অলৌকিক ঘটনার? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে পুরো সংবাদ। যুক্তরাষ্ট্রের কাছে এক বিন্দু পরিমাণ ইউরেনিয়াম হস্তান্তর করবে না ইরান, সাফ এমনটি জানিয়ে দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। তেহরানের সমৃদ্ধ ইউরেনিয়াম যখন জোর করে নিজেদের দখলে নিতে চাইছে আমেরিকা, ঠিক তখনই এই সতর্কবার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। তেহরানের পরমাণু সমৃদ্ধকরণ ইউরেনিয়াম যে কোনো উপায়ে জব্দ এবং ধ্বংস করার হুমকি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার আবারও হুমকি দিয়ে ট্রাম্প বলেছেন, কোনো অবস্থাতেই ইরানের কাছে ইউরেনিয়াম রাখা যাবে না। মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্ট। সম্পদটা ইরানের, দীর্ঘদিন ধরে তা সমৃদ্ধ করেছে তেহরান নিজেই, অথচ সে ইউরেনিয়ামের ওপর যেন সম্পূর্ণ অধিকার ফলাতে চাইছে ওয়াশিংটন। যে কোনো উপায়ে ইরানের এই পারমাণবিক সম্পদ জব্দ ও ধ্বংস করার অনড় ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২১ মে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, কোনো অবস্থাতেই ইরানের কাছে সমৃদ্ধ ইউরেনিয়াম রাখতে দেওয়া হবে না। ইরানের ইউরেনিয়ামের মজুদ আমরা কেড়ে নেব এবং ধ্বংস করব। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি। শান্তি চুক্তির অংশ হিসেবে ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের দেশে রাখার কোনো সুযোগ পাবে কিনা এমন প্রশ্নের জবাবে অত্যন্ত আক্রমণাত্মক মনোভাব দেখিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্পের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে ইরানকে এমন কোনো সুযোগ দেওয়া হবে না এবং ওই ইউরেনিয়াম তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্টের দাবি, এই উপাদানের কোনো প্রয়োজন বা চাহিদা যুক্তরাষ্ট্রের নেই, বরং তা হাতে পাওয়ার পর সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হতে পারে। তবে কোনো অবস্থাতেই ওই ইউরেনিয়াম ইরানের কাছে রাখতে দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন ট্রাম্প। এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়, ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি ইউরেনিয়াম নিয়ে একটি নির্দেশনা জারি করেছেন। নির্দেশনায় তিনি বলেছেন, সমৃদ্ধ ইউরেনিয়াম কোনোভাবেই দেশের বাইরে পাঠানো যাবে না। এমন নির্দেশনার মাধ্যমে মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শান্তি আলোচনায় নিজেদের অবস্থান কঠোর করেছে তেহরান। নাম প্রকাশ না করার শর্তে এক ইরানি কর্মকর্তা জানান, সমৃদ্ধ ইউরেনিয়ামের বিষয়ে তেহরানের অবস্থান শুরু থেকেই স্পষ্ট। ইরান তাদের নিজেদের পরমাণু কেন্দ্র এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সরাসরি নজরদারিতে এই সমৃদ্ধ ইউরেনিয়ামকে লঘু বা ডাউনব্লেড করে বেসামরিক কাজের উপযোগী করবে, যাতে তা দিয়ে আর কোনোভাবেই অস্ত্র তৈরি না করা যায়। ইউরেনিয়াম বাইরে পাঠানো নয়, বরং ইরানের মাটিতে এটি ডাউনব্লেড করার বিষয়টি মূলত শান্তি আলোচনার পরবর্তী ধাপের অন্যতম প্রধান আলোচ্য বিষয়। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালানোর অভিযোগ করে আসছে। তারা বলছে, ইরান ইউরেনিয়াম 60% পর্যন্ত সমৃদ্ধ করেছে, যা বেসামরিক ব্যবহারের জন্য প্রয়োজনীয় মাত্রার চেয়ে অনেক বেশি এবং অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় 90% কাছাকাছি। ইরানের শীর্ষ কর্মকর্তারা মনে করেন, এই উপাদান বিদেশে পাঠানো হলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মুখে দেশটি আরও দুর্বল হয়ে পড়বে। ধারণা করা হয়, ইরানের কাছে 400 কেজি সমৃদ্ধকৃত ইউরেনিয়াম আছে, যা দিয়ে অন্তত 1 ডজন পারমাণবিক বোমা তৈরি করা যাবে। তবে ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করছে। মীর ফজলে রাব্বি, বাংলাভিশন। পাকিস্তানের সেনা প্রধান এবং স্বরাষ্ট্রমন্ত্রী ইরান সফরের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তির একটি চূড়ান্ত সম্ভাবনা দেখছে ইরানের কর্মকর্তারা। সমঝোতার জন্য পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটনের সঙ্গে বার্তা আদান প্রদানও চালিয়ে যাচ্ছে তেহরান। পর্যালোচনা করছে ওয়াশিংটনের দেয়া নয়া প্রস্তাব। এদিকে শান্তি চুক্তির ভালো অগ্রগতির মধ্যেও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হামলা শুরুর প্রস্তুতি রেখেছেন, এমন হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী রুবিও। পাল্টা প্রতিরোধের সর্বোচ্চ প্রস্তুতি আছে বলে সতর্ক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে দাবি এক ইরানি কর্মকর্তার। যদিও আরেকটি ইরানি সূত্র জানিয়েছে, চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে কিনা তা বলার সময় এখনো আসেনি।
আর ইরানের সাথে শান্তি আলোচনায় ভালো অগ্রগতি হলেও নতুন করে হামলা শুরু হতে পারে বলে হুঁশিয়ার করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এর আগে একাধিকবার একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছালেও চূড়ান্ত সফলতা অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এবারও কি কোনো এক ছুতোই শেষ পর্যন্ত ভেস্তে যাবে শান্তি চুক্তি? আবারও শুরু হবে যুদ্ধ, নাকি নতুন করে যুদ্ধ শুরুর শঙ্কাকে দূরে ঠেলে দিয়ে শেষ পর্যন্ত একটি চুক্তিতে একমত হবে দুই পক্ষ? যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চূড়ান্ত শান্তি চুক্তি বারবার ব্যর্থ হলেও হার মানতে নারাজ মধ্যস্থতাকারী পাকিস্তান। দুই পক্ষের মধ্যে শান্তি আলোচনা এগিয়ে নিতে দ্বিতীয়বারের মতো ইরান সফরে গিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ও স্বরাষ্ট্রমন্ত্রী মোহসেন নাকভি। যুক্তরাষ্ট্রের দেয়া সবশেষ শান্তি প্রস্তাব নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে বৈঠকের পর তেহরানের খসড়া প্রতিক্রিয়া ওয়াশিংটনে পাঠিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। দুই পক্ষের মধ্যে যখন পরোক্ষ শান্তি আলোচনা চলছে, তখন ইরানের ইউরেনিয়াম জব্দ করার বিষয়ে নিজের অটল অবস্থান আবারও স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, জানিয়েছেন হরমুজ প্রণালীতে ইরানের টোল আদায়ের বিষয়টিও সমর্থন করেন না। আমরা চাই হরমুজ প্রণালী খোলা থাকুক। আমরা কোনো টোল চাই না। এটা আন্তর্জাতিক জলপথ এবং এখানে কোনো টোল নেওয়া হবে না। আমরা ইরানের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে আসব। আমাদের এটার দরকার নেই। আমরা ক্ষতিকর ইউরেনিয়াম এনে ধ্বংস করে দেব, কিন্তু তাদের নিতে দেব না। তবে যুক্তরাষ্ট্রের সবশেষ শান্তি প্রস্তাব নিয়ে দুই পক্ষের আলোচনায় ভালো অগ্রগতি হওয়ার বিষয়টি স্বীকার করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। আর ডোনাল্ড ট্রাম্প নিজে কিছু না বললেও শান্তি আলোচনার মধ্যেই প্রয়োজনে নতুন করে যুদ্ধ শুরুর হুমকি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। জানিয়েছেন আবারও সামরিক অভিযান চালানোর প্রস্তুতি রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের। পাল্টা জবাব দিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্র আর ইসরায়েল আবার হামলা শুরু করলে পাল্টা আঘাত হানতে সেনাবাহিনী চূড়ান্ত প্রস্তুতি নিয়ে রেখেছে বলে হুঁশিয়ার করেছেন। এদিকে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি অবরোধের মধ্যেও অঞ্চলটিতে বেড়েছে জাহাজ চলাচলের সংখ্যা। শর্ত মেনে 24 ঘন্টায় 31টি জাহাজ হরমুজ প্রণালী পাড়ি দিয়েছে বলে নিশ্চিত করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। সানজিদা ইসলাম তন্নি, বাংলাভিশন নিউজ ডেস্ক। মার্কিন পরাশক্তিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ধরে রেখেছে ইরান, কিন্তু তার উল্টো পিঠে রয়েছে সাধারণ মানুষের ঘুমহীন রাত কাটানোর গল্প। সাম্প্রতিক সংঘাতের জেরে ইরানের বন্দর আব্বাস শহরের বাসিন্দাদের দিন কাটছে চরম আতঙ্কে। যুদ্ধের ধাক্কায় বৈশ্বিক তেল সরবরাহ যেমন থমকে গেছে, তেমনি ইরানের অভ্যন্তরে দেখা দিয়েছে অর্থনৈতিক সংকট। নরবরে যুদ্ধবিরতি ভেঙে পড়লে হরমুজের উপকূলীয় শহরগুলোতে লাগবে বড় ধাক্কা। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। বিশ্বের বুকে নিজেদের সামরিক সক্ষমতার জানান দিয়ে চলেছে ইরান। হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ নৌপথের দখল শক্ত হাতে ধরে রাখার গর্ব যেমন আছে, তেমনি এর অন্যদিকে আছে ভিন্ন চিত্র। ইরানের কৌশলগত সীমান্ত নগরী বন্দর আব্বাসে বিরাজ করছে ভয়ের পরিবেশ। হরমুজের ঠিক পাশেই অবস্থিত উপকূলীয় শহরটিতে বসবাস করা জনসাধারণের দিন কাটছে চাপা আতঙ্কে। চলতি বছর ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া যুদ্ধ হুট করেই যেন বদলে দিয়েছে পুরো অঞ্চলের অভ্যন্তরীণ জীবনযাত্রা। পরিস্থিতিটা সত্যি খুব ভীতিজনক ছিল। দিন হোক বা রাত, আমরা মোটেও ঘুমাতে পারছিলাম না। সারাক্ষণ শুধু বোমা বিস্ফোরণ আর যুদ্ধ বিমানের আওয়াজ পাওয়া যাচ্ছিল। সব মিলিয়ে টিকে থাকাটাই ভীষণ কঠিন হয়ে পড়ছিল। বিশ্বের প্রায় 5 ভাগের 1 ভাগ জ্বালানি তেল সরবরাহ করা হয় হরমুজ প্রণালী দিয়ে, কিন্তু সাম্প্রতিক যুদ্ধের ধাক্কায় গুরুত্বপূর্ণ এই রুটে জাহাজ চলাচল কার্যত বন্ধ। চলমান উত্তাপের জেরে উপকূলীয় শহর বন্দর আব্বাসের দৈনন্দিন জীবন হয়ে উঠেছে চরম দুর্বিষহ। আমাদের এলাকাটা হরমুজ প্রণালীর খুব কাছে এবং জায়গাটা সামরিক দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ। চারপাশে নৌবাহিনীর এত সব ঘাঁটি থাকায় যুদ্ধের পুরোটা সময় আমরা চরম দুশ্চিন্তার মধ্যে কাটিয়েছি। ইসরায়েল আর আমেরিকা তো কোনো নিয়ম না মেনে নির্বিচারে বোমা ফেলেছিল। এমনকি মিনাবের একটা স্কুলের মতো জায়গাতেও তারা হামলা করেছে। তাই আমরা সবসময় ভয়ে ভয়ে থাকতাম, এই বুঝি কোনো মিসাইল এসে আমাদের ঘরের ওপর পড়ল।
বর্তমানে ইরান ও আমেরিকা ইসরায়েলের মধ্যে নড়বড়ে যুদ্ধবিরতি চালু থাকলেও ইরানের অভ্যন্তরে আকাশছোঁয়া নিত্যপণ্যের দাম আর পরবর্তী হামলার ভয় স্থানীয়দের মন থেকে এখনও কাটেনি। তবে আতঙ্কে থাকলেও বন্দর আব্বাসের বাসিন্দাদের বড় একটি অংশ মনে করেন হরমুজ প্রণালী ঘিরে ঠিক পথেই হাঁটছে খামেনি সরকার। হরমুজ প্রণালীতে আমরা যে শক্ত পদক্ষেপ নিয়েছি এবং পুরো পৃথিবীর কাছে যেভাবে আমাদের দেশের শক্তি প্রমাণ করেছি, সেটা আমার ও দেশবাসীর জন্য অবশ্যই অনেক গর্ব ও আনন্দের। কিন্তু এই পরিস্থিতির কারণে যে অর্থনৈতিক সমস্যা বা টানাপোড়েন তৈরি হচ্ছে, সেটা বেশ কষ্টের এবং মনে এক ধরনের অস্থিরতাও তৈরি করে। আপাত দৃষ্টিতে সংঘাত থেমে থাকলেও হরমুজ প্রণালীর বাতাস যে কোনো মুহূর্তে বারুদ হয়ে ওঠার অপেক্ষায় রয়েছে। মার্কিন ও ইসরায়েলি জোটের সাথে ইরানের মুখোমুখি যুদ্ধের রেশ ধরে এখন বড় ধরনের ঝাঁকুনি খাচ্ছে মধ্যপ্রাচ্যের পুরো অর্থনীতি। অচিরেই স্থায়ী শান্তি না আসলে নতুন করে ঝড়ের মুখে পড়বে পুরো বিশ্ব। আর সেই আভাসই যেন দিচ্ছে ইরানের উপকূলীয় শহর বন্দর আব্বাসের থমথমে পরিবেশ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ধুধু মরুভূমি, তপ্ত বালু আর রুক্ষ পাহাড়, সৌদি আরবের কথা ভাবলেই সাধারণত চোখের সামনে ভেসে ওঠে এমন এক চেনা দৃশ্যপট। কিন্তু প্রকৃতি যখন তার খামখেয়ালি রূপ দেখায়, তখন চেনা মরুভূমিও রাতারাতি বদলে যেতে পারে এক সুবিশাল হ্রদে। অবিশ্বাস্য মনে হলেও সম্প্রতি এমনই এক অলৌকিক ঘটনার সাক্ষী হয়েছে সৌদি আরবের উনাইজাহ মরুভূমি। ভারী বৃষ্টির পানিতে জেগে উঠেছে আরবের সবচেয়ে বড় ক্ষণস্থায়ী লবণের হ্রদ আল আওশাজিয়া। হাফিজুল ইসলামের আরও একটি ডেস্ক রিপোর্ট। মরুভূমির তপ্ত বালুর বুকে হঠাৎ যদি বিশাল সমুদ্র দেখা যায়, তখন মনে হতে পারে এটি চোখের ভুল। কিন্তু সৌদি আরবের উনাইজাহ মরুভূমিতে এবার ঘটেছে ঠিক এমন এক কাণ্ড। সম্প্রতি আরবের মরুতে ভারী বৃষ্টিতে জেগে উঠেছে আল আওশাজিয়াহ নামের বিস্ময়কর এক হ্রদ। শুষ্ক মরুভূমি রাতারাতি রূপ নিয়েছে চোখ জোড়ানো জলাভূমিতে। আশ্চর্যের বিষয় হলো এই হ্রদটি স্থায়ী নয়। শীতের শেষে ভারী বৃষ্টি হলেই নিচু অঞ্চলে পানি জমে ধারণ করে বিশাল আকার। প্রায় 50 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে থাকা জলাভূমিটি আরব উপদ্বীপের সবচেয়ে বড় প্রাকৃতিক লবণের হ্রদ। হ্রদটি প্রায় প্রতি বছরই তৈরি হয়, তবে এর আকার সবসময় একরকম থাকে না। এবছর বর্ষা একটু দেরিতে এসেছে। মার্চ ও এপ্রিল মাসে এই অঞ্চলে বেশি ভারী ঝড় বৃষ্টি হয়েছে, আর সে কারণে হ্রদটি এবার অতটা চওড়া আর গভীর রূপ নিয়েছে। এমনকি হ্রদের ঠিক মাঝখানের গভীরতা কোনো কোনো জায়গায় প্রায় 2 মিটারের কাছাকাছি পৌঁছে গেছে। আল আওশাজিয়াহ হ্রদকে উপর থেকে দেখলে মনে হবে তপ্ত বালুর বুকে কেউ যেন বিশাল নীল চাদর বিছিয়ে রেখেছে। সূর্যের তাপে সব পানি বাষ্প হয়ে উড়ে গেলে নিচে পড়ে থাকে খাঁটি সাদা লবণের পুরো স্তর। বছরের পর বছর ধরে এখান থেকে ঐতিহ্যবাহী উপায়ে লবণ সংগ্রহ করে আসছেন স্থানীয় বাসিন্দারা। একসময় এই অঞ্চলের উৎপাদিত লবণ ছড়িয়ে পড়ত পুরো সৌদি আরবের আনাচে কানাচে। তবে লবণ ছাড়াও এই শুষ্ক অঞ্চলের চারপাশে লুকিয়ে আছে প্রকৃতির নানা বিস্ময়। এ জায়গার চারপাশে গাছপালা আর ঝোপঝাড় দেখে অনেকেই বেশ অবাক হন। আসলে উদ্ভিদ বিজ্ঞানীরা পরীক্ষা করে এই হ্রদের চারপাশে প্রায় 98 প্রজাতির গাছপালা ও উদ্ভিদের সন্ধান পেয়েছেন। সবচেয়ে বড় কথা হলো এর মধ্যে প্রায় 12টি প্রজাতিকে অত্যন্ত বিরল হিসেবে গণ্য করা হয়, যা এই হ্রদের চারপাশেই কেবল দেখা যায়। মৌসুমী হ্রদটির মাঝখান দিয়ে চলে যাওয়া 2.5 কিলোমিটারের পাকা রাস্তা আর চারপাশের সবুজ ঝোপঝাড় পুরো মরুভূমিকে দিয়েছে এক অনন্য রূপ। বালিয়ারি রুক্ষ পাহাড় ও সবুজের মাঝখানে এই বিশাল জলরাশি দেখতে এখন দূর দূরান্ত থেকে ছুটে আসছেন শত শত মানুষ। স্বাভাবিকভাবেই সোনালী বালিয়াড়ি পাথুরে পাহাড় আর ফসলের জমি দিয়ে ঘেরা এত বড় একটি হ্রদ মানুষকে টানবেই। আর ঠিক এ কারণেই শীত ও বসন্তের মনোরম আবহাওয়ায় এর রূপ দেখতে এখানে হাজার হাজার পর্যটকের ঢল নেমেছে। সৌদি আরবের রুক্ষ প্রকৃতির এই ক্ষণস্থায়ী রূপ উনাইজাহ মরুভূমিতে এনে দিয়েছে প্রাণের ছোঁয়া। বিশাল জলরাশির এই দৃশ্য শুধু চোখ জুড়ায় না, বরং মনে প্রশ্ন জাগায় মরুর বুকে এমন আরও কত বিস্ময় লুকিয়ে আছে আমাদের অজান্তে। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।
ভারতে অনুপ্রবেশকারী কোনো বাংলাদেশি ধরা পড়লে তাকে আদালতে না তুলে সীমান্তে বিএসএফের কাছে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার হাওড়ার প্রশাসনিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু স্পষ্ট করে জানিয়ে দেন, বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়লেই আদালতে পেশ করার দরকার নেই। অনুপ্রবেশকারী ধরতে ব্যস্ততম হাওড়া রেল স্টেশন চত্বরে কড়া নজরদারির নির্দেশও দিয়েছেন তিনি। পুলিশ কমিশনার এবং রেলওয়ে প্রোটেকশন ফোর্স আরপিএফকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ এর আওতায় পড়েন না এমন কোনো বাংলাদেশি ধরা পড়লে তাকে সরাসরি বনগাঁ পেট্রোপল সীমান্তে অথবা বসিরহাটে সীমান্ত চৌকিতে পৌঁছে দিতে হবে। এর আগে বুধবারেও নবান্ন থেকে এমন নির্দেশ দিয়েছেন তিনি। বলেন, ধরপাকড়ের সংখ্যা প্রতি সপ্তাহে মুখ্যমন্ত্রীর দফতরে পাঠাতে হবে। গত বছর সিএএ এর বিজ্ঞপ্তি অনুযায়ী ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে বা ধর্মীয় নিপীড়নের ভয়ে 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে ভারতে গিয়ে বসতি গড়া হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টানরা শরণার্থীর মর্যাদা পাবেন। 2025 সালের 4 এপ্রিল কার্যকর হওয়া অভিবাসন আর বিদেশি আইনের 33 ধারায় এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। হঠাৎ জেগে উঠেছে ভারতের জেনজি প্রজন্ম। দেশটির রাজনীতিতে নতুন আলোচনার নাম তেলাপোকা। শুনতে অদ্ভুত লাগলেও ককরোচ জনতা পার্টি নামের একটি অনলাইন গ্রুপ সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে। মাত্র কয়েকদিনের মধ্যে সোশ্যাল মিডিয়ায় তাদের অনুসারী ছাড়িয়েছে কোটিরও বেশি, যা ক্ষমতাসীন মোদির দল বিজেপির অনুসারীকেও ছাড়িয়ে গেছে। বেকারত্ব, মূল্যস্ফীতি আর তরুণদের হতাশাকে কেন্দ্র করে ব্যঙ্গ, মিম আর ডিজিটাল প্রতিবাদের মধ্য দিয়ে নিজেদের অবস্থান জানান দিচ্ছে ভারতের জেনজি প্রজন্ম। কেন হঠাৎ তেলাপোকাকে প্রতীক বানিয়ে বিদ্রোহ? বিস্তারিত থাকছে মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্টে। জেগে উঠেছে ভারতের জেনজি প্রজন্ম। ভারতীয় রাজনীতিতে এখন নতুন আলোচনার নাম তেলাপোকা। শুনতে অদ্ভুত লাগলেও ককরোচ জনতা পার্টির নামের একটি গ্রুপ ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফলে মাত্র 5 দিনের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় তাদের অনুসারী ছাড়িয়ে গেছে কোটির উপরে, যা ভারতের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির দল বিজেপির অনুসারীর সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। জেনজির এমন কাণ্ডে চাপে পড়েছে মোদি সরকারও। মুঠোফোনের ওপরে বসা একটি তেলাপোকাকে প্রতীক বানিয়ে নিজেদের পরিচয় দিচ্ছে অলস, বেকার ও সারাক্ষণ অনলাইনে থাকা তরুণদের কণ্ঠস্বর হিসেবে। বেকারত্ব, মূল্যস্ফীতি, চাকরির সংকট আর তরুণদের হতাশা, এসব বিষয় নিয়েই ব্যঙ্গ, মিম আর হাস্যরসাত্মক ভিডিও বানাচ্ছেন তারা। আর তাতেই মজেছে ভারতের জেনজি প্রজন্ম। জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি বিজেপির নামের অনুকরণে এই ব্যঙ্গাত্মক নামকরণ। 2014 সাল থেকে ক্ষমতাসীন বিজেপি সরকারের বিরুদ্ধে সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও নাগরিক অধিকার খর্ব করার অভিযোগ তুলেছেন সমালোচক ও মানবাধিকার সংগঠনগুলো। বিজেপি যদিও বরাবরই সেই অভিযোগ অস্বীকার করে আসছে। গ্রুপটির প্রতিষ্ঠাতা 30 বছর বয়সী অভিজিৎ দীপকে গেল সপ্তাহে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত কিছু বেকার যুবককে তেলাপোকার সঙ্গে তুলনা করে মন্তব্য করার পর এই গ্রুপের নাম ককরোচ জনতা পার্টি রাখা হয়। অবশ্য প্রধান বিচারপতি পরে ব্যাখ্যা দিয়ে বলেন, তিনি তরুণদের সমালোচনা করতে চাননি, বরং ভুয়া ও জাল ডিগ্রিধারীদের বুঝিয়েছেন তারা পরজীবীর মতো। 2 বছর ধরে বস্টনে বসবাস করা দীপকে বলেন, ভারতের মূলধারার রাজনৈতিক আলোচনা থেকে যুব সমাজ অনেকটাই হারিয়ে গেছেন। তরুণদের নিয়ে কেউ কথা বলছে না, তাদের সমস্যাগুলো কেউ শুনছে না। বিচারপতি বেকার তরুণদের তেলাপোকার সঙ্গে তুলনা করায় এভাবে প্রতিবাদ করছেন তরুণরা। ককরোচ জনতা পার্টির পোস্টগুলোতে উঠে এসেছে প্রশ্নফাঁস, কর্মসংস্থানের অভাব, পার্লামেন্টে নারীদের প্রতিনিধিত্ব, গণমাধ্যম স্বাধীনতা সহ নানা ইস্যু। এর মধ্যে গুগল ফর্মের মাধ্যমে 4 লাখের বেশি তরুণ সদস্য হতে আবেদন করেছেন, যাদের বেশিরভাগের বয়স 19 থেকে 25 বছরের মধ্যে। সদস্য হওয়ার শর্ত বেশ ব্যতিক্রম। বেকার ও অলস হতে হবে, সবসময় অনলাইনে থাকতে হবে এবং ক্ষোভ প্রকাশে দক্ষ হতে হবে। বিশ্লেষকদের মতে ভারতের তরুণদের জমে থাকা হতাশা ও ক্ষোভের নতুন ডিজিটাল ভাষায় এই ককরোচ। কেউ কেউ একে ভারতের নতুন প্রজন্মের ভার্চুয়াল প্রতিবাদ বলেও দেখছেন। মোর্শেদ আলম, বাংলা ভিশন।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মসজিদে হামলায় নিহতদের জানাজা এবং স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন 2000-এরও বেশি মানুষ। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে সান দিয়েগোর স্ন্যাপড্রাগন স্টেডিয়ামের প্রাঙ্গণে এই বিশাল জানাজা এবং শোকসভা হয়। বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ অংশ নেন। হামলাকারীদের বাধা দিয়ে বহু শিশু এবং মুসলিমের প্রাণ বাঁচানোর নিরাপত্তা কর্মী আমিন আবদুল্লাহ, নাদির আওয়াদ এবং মনসুর কাজিহাকে বীর হিসেবে শ্রদ্ধা জানানো হয়। জানাজা শেষে মসজিদের কাছে একটি কবরস্থানে তাদের দাফন করা হয়। গত সোমবার দুপুরে 2 কিশোর অস্ত্র নিয়ে মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করলে তাদের বাধা দিয়ে বন্দুকযুদ্ধে জড়ান দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মী আবদুল্লাহ। পুলিশ জানিয়েছে তিনি তার রেডিও ব্যবহার করে মসজিদটিতে হামলার কথা জানালে পাশের একটি স্কুলের শিশু এবং কর্মীরা শ্রেণীকক্ষ এবং আলমারির ভেতরে লুকিয়ে প্রাণ বাঁচায়। হামলায় জড়িতরা পরে সাথে থাকা অস্ত্রের গুলিতে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। এ ছিল আজকের মতো। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।